একটা বিল্ডিংয়ে গেলাম, নতুন বিল্ডিংয়ে টুলেট, ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য। এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে 9 দফার যে বিষয়, যে টেক্সট আছে সেই টেক্সটটা সবাইকে, সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা। তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া। তো এই আন্দোলনের শুরুতে অনেকে বলে আপনারা হঠাৎ করে আত্মপ্রকাশ করেছেন, আপনারা আসছেন এবং ক্রেডিট নেওয়ার জন্য এখন আসতেছেন। আপনারা এখন পর্যন্ত আমরা কোনো ক্রেডিট বাজি আমরা করি নাই। শহীদদের রক্তের উপরে আজাদি এসেছে, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সবসময় বলছি, সব জায়গায় গিয়ে বলছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, এখানে মিথ্যাকে সত্য হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। সেই দায় থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে, যেন মিথ্যা ইতিহাস রচিত না হয়। এই আন্দোলন যখন শুরু হয়, এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম। এবং আন্দোলনের যে মূল সমন্বয়করা ছিল, মাহফুজ আবদুল্লাহ, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, আব্দুল কাদের, আবু বকর মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল। এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম। আমরা সবসময় শিক্ষার্থীদের সাথেই ছিলাম। যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, সেই জায়গা থেকে আমরা সপরিচয় আমরা আসতে পারি না, কিন্তু আমরা সবসময় ছিলাম। তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন, প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল, এবং 14ই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। এরপরের দিন 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপর ইতিহাসের ন্যাক্কারজনক বড় বড় হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয়। ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম, আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। এবং ওই দিন রাতে আমরা ওই দিনেই পরিকল্পনা ছিল, সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব। পুরো দেশে অন্ধকার, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না। তো সেই সময়ে সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা হয়, আব্দুল কাদেরকে আমরা সেফ ফোনের ব্যবস্থা করেছিলাম। এবং ওই সময়ে এই 9 দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম, এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং এই 9 দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। এবং আপনারা যদি এই 9 দফা দেখেন, এই 9 দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে এই 9 দফাটা যদি মানা হয় তাহলে হাসিনার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্য করতে হবে, তার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। এর পাশাপাশি দল হিসেবে তার কোনো দলের অস্তিত্ব থাকবে না। এবং 9 দফার যে প্রথম দফা ছিল, ছাত্র হত্যার দায় নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তো এই 9 দফার মাঝে প্রথম দফায় কিন্তু 1 দফার কথা বলা আছে, তাকে পদত্যাগ করতে হবে। তো এরপরে এই যে কথাগুলো বলছিলাম না, তখন ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় 19 তারিখ আমরা তখন এই 9 দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে। তখন ডিজেফাই লোকরা বসে আছে, তখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে 9 দফার যে লিফলেট ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসের যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, ওই সময়ে 9 দফা পৌঁছাতে হবে। তখন আমি একটা বিল্ডিংয়ে গেলাম, নতুন বিল্ডিংয়ে টুলেট, ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য। এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে 9 দফার যে বিষয়, যে টেক্সট আছে সেই টেক্সটটা সবাইকে, সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা। তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া। এইভাবে আমাদের পুরো আন্দোলনটা 19 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল তারা সবাই, বেশিরভাগই তারা অনেকে ঘুম অবস্থায় ছিল, রিচ করা যাচ্ছিল না। এই পুরো আন্দোলনটাকে
ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম। এবং ওই সময়ে প্রতিদিনেই প্রেস রিলিজ আকারে আমরা 3টা সাড়ে 3টার দিকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম। 52 সমন্বয়কের তাদের প্রেস রিলিজ, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনই প্রেস রিলিজ গেছে। এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম। এখনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে, তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসাবে আছে। তো ওই সময়ে যে ক্রিটিক্যাল টাইম, এখন আমরা যত সহজে বলছি, খুবই ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি। এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে। এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময়ে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল।